नमस्कार आमार निউজের आमार অনলাইন स्कूले स्वागत। आमी सनातन तामली प्रमोद दासगुप्त स्मृति विद्यापीठेर भूगोलेर शिक्षक। आज के जे विश्वजुड़े करोना महामारी सृष्टि हয়েছে ताते आमादेर वेस्ट बेंगलेर स्कूल कलेज समस्त किछु बंद, छात्र छात्रीराও आज के गृहबंदी। एरकम अवस्थाय तो गृहबंदी तो थाकतेই হবে। তাই আমার নিউজ অনলাইন স্কুল নিয়ে এসেছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, তার জন্য আমার স্কুলকে অশেষ ধন্যবাদ। তো যাই হোক, আমি আজকে ভূগোল বিষয়ে মাধ্যমিকের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেছে। 2021 সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিবে, তো এমন একটা সময় চলে আসছে যখন তাদের एप्रिल मास शेष हो एप्रिल मास चलছে, এই মুহূর্তে তাদের প্রথম স্কুলের ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা শেষ হয়ে গেছে এবং সেকেন্ড সামেটিভের পড়াশোনা শুরু হবে। তো সেই জন্য আমি সেকেন্ড সামেটিভ পরীক্ষা থেকেই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিকের পরীক্ষা প্রশ্নপত্র কেমন হয় সেই বিষয়ে কিছু বলতে চাইছি। মাধ্যমিক পরীক্ষার যে 90 নম্বর, এই 90 নম্বরের মধ্যে তোমরা ভালো করে দেখবা যে 36 নম্বরে আছে কি শর্ট প্রশ্ন এবং 10 নম্বরে হচ্ছে ম্যাপ পয়েন্টিং। তার মানে 1 নম্বরে প্রশ্ন থাকছে কতগুলো 46। তারপরে আছে 2 নম্বরে প্রশ্ন, তারপরে 3 নম্বরে প্রশ্ন এবং 5 নম্বরে প্রশ্ন। তো 1 নম্বরের প্রশ্নের জন্য তোমাদেরকে কি করতে হবে, আমাদের যে টেক্সট বইগুলো আছে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন ও 5 নম্বরের প্রশ্নের জন্য প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। তো প্রথমে আমি 5 নম্বর থেকে যাই। 5 নম্বরের যে প্রশ্নটা সেটা কিন্তু তোমার প্রাকৃতিক ভূগোল থেকে 2টো প্রশ্ন আমাদের লিখতেই হবে। এখানে 4টা প্রশ্ন আসে, তার মধ্যে 2টো লিখতে হবে এবং যে আঞ্চলিক ভূগোল আছে সেই আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের 4টা প্রশ্ন আসবে, তার মধ্যে 2টো লিখতেই হবে। তো আজকে আমার যে অধ্যায়টা আমরা নিয়েছি প্রাকৃতিক ভূগোল থেকে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আমি বারবার করে বলছি ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রায় 16 নম্বরের প্রশ্ন আসে। এবারও তোমাদের যে 2020 সালে যে মাধ্যমিক পরীক্ষাটা হয়েছে সেখানেও প্রায় 16 নম্বরের প্রশ্ন আসছে। এখানে 5 নম্বরের একটা প্রশ্ন আসে, এখানে 3 নম্বরের প্রশ্ন আসে, 2 নম্বরের প্রশ্ন আসে। তো এইবার যে প্রশ্নগুলো এসেছে তার পরিপ্রেক্ষিতে 2021 সালে যে সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য আমি 2টো প্রশ্ন দুটো টপিক বেছে নিয়েছি। একটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, আর একটা বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। তো আজকে যে প্রথম যে আলোচনা আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। তাহলে এবার দেখো বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডলটা হচ্ছে কি আমাদের পৃথিবী পৃষ্ঠের চারিদিকে একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ আমাদের পৃথিবীকে চারদিকে বেষ্টন করে আছে। এই যে গ্যাসীয় আবরণ এটাই কিন্তু হচ্ছে তোমার বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের বিস্তার কত, তো আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার। তারপরে কি তারপরে যে জায়গাটা আছে তাকে বলা হয় কি অ্যারোনমি। আমরা কি বায়ুমণ্ডলের মধ্যেই অবস্থান করছি। তো এই বায়ুমণ্ডল যে উত্তপ্ত হচ্ছে এর প্রধান উৎস হচ্ছে কি তোমার সূর্য। তো এই সূর্য উষ্ণতা উত্তপ্ত হচ্ছে, সূর্য থেকে কী পরিমাণ তাপ আসে আমরা সবাই জানি। সূর্যের বহির্পৃষ্ঠের যে উষ্ণতা তা প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস। এই 6,000 ডিগ্রি সেলসিয়াসের 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ আমাদের পৃথিবীতে আসে। তো এই যে 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের আসে, এটাকে বলা হয় কি তোমার ইনসোলেশন। আমি কথাটা লিখছি উপরে, ইনসোলেশন। ইনসোলেশন মানে কি, এটা যদি ইংরেজিতে হয় ইনকামিং সোলার রেডিয়েশন। অর্থাৎ সূর্য থেকে যে 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আলো এসে পৌঁছাচ্ছে, এটাই হচ্ছে কি ইনকামিং সোলার রেডিয়েশন।
বা এই যে ইনকামিং সোলার রেডিয়েশন আমরা দেখতে পাচ্ছি, এই যে এক ভাগ, এই এক ভাগের মধ্যে যদি আমরা এটাকে এখানে একটু তোমরা দেখবা যে এক ভাগের মধ্যে এটাকে যদি আমরা এটাকে 100 ভাগ ধরি, তার মধ্যে 66 ভাগ আমাদের এই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আর বাকি যে 34%, 100 থেকে 66 বাদ দিলে কত থাকছে? 34। এই 34% তোমার আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। তো এই 34%কে বলা হয় কি? অ্যালবেডো। তো উত্তপ্ত করতে পারে না কেন? যে তাপটা আসে কিন্তু আবার এসে আবার মহাবিশ্বে চলে যায়। তো এই যে চলে যাচ্ছে, কার দ্বারা চলে যাচ্ছে? তারপরে 34-এর মধ্যে 25% যাচ্ছে তোমার মেঘ দ্বারা, তোমার তারপরে 6% যাচ্ছে হচ্ছে তোমার মহাকাশে বিচ্ছুরিত হয়ে, আর তোমার 3% হয়ে যাচ্ছে কি? ভূপৃষ্ঠ দ্বারা বিকৃত হয়ে আবার মহাবিশ্বে চলে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু এই বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলেই আসে, ইনসোলেশন কি, অ্যালবেডো কি। তো তোমরা যারা টিভি পর্দার সামনে বসে আছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা একটা খাতা পেন ও বই নিয়ে বসো, তাহলে আমি টপিকস পড়ার সাথে সাথে কী ধরনের প্রশ্ন আসে মাধ্যমিক পরীক্ষায় সেগুলো নিয়েও আমি বলে দেবো। তাহলে এই যে পর্যন্ত আমি আলোচনা করলাম, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি কি? যে দুটো জিনিস, একটা হচ্ছে কি ইনসোলেশন বা কাকে বলে, একটা অ্যালবেডো কি, আর যে 66%, এই 66%কে কী বলছে? এটাকে বলা হচ্ছে কি? কার্যকরী সৌর শক্তি। তো এই যে আমাদের বায়ুমণ্ডলে 66% বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হলে কি আমাদের বায়ুমণ্ডলে কি সব জায়গায় কি উষ্ণতা সমান? সব জায়গায় কিন্তু উষ্ণতা সমান নয়। আজকে দেখো, যদি আমরা মেরু অঞ্চলে যাই, মেরু অঞ্চলে কি সারা বছর বরফ দিয়ে ঢাকা থাকে, নিরক্ষীয় অঞ্চলে কি কত উষ্ণতা বেশি। তাহলে এই যে বায়ুমণ্ডল বিভিন্ন জায়গায় যে উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যাচ্ছে, তো এই উষ্ণতার তারতম্য লক্ষ্য করার কারণগুলো কি কি? কারণ কি হচ্ছে, আমি এখানে আপাতত জায়গা কমের জন্য 3টা লিখেছি, পরে আমি আবার লিখে আলোচনা করব। প্রথম অবস্থায় দেখো যে এখানে 3টা, প্রথম কি? অক্ষাংশ, উচ্চতা, স্থলভাগ ও জলভাগের অবস্থান। তাহলে প্রথম যে পয়েন্টটা আছে আমাদের কি? দেখো, অক্ষাংশ। অক্ষাংশ কোনো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অক্ষাংশ অনুযায়ী সূর্যরশ্মির পতন কোণ ঘটে, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। অক্ষাংশ কীরকম? নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এবং নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরু অঞ্চলের দিকে যাব, উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাব, তত সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয়। তাহলে এবার তার মানে বোঝা যাচ্ছে তির্যকভাবে পতিত রশ্মির উষ্ণতা কম হয়, লম্বভাবে পতিত রশ্মির উষ্ণতা কী হচ্ছে? বেশি হয়। প্রশ্ন হলো কেন? এবার দেখো যে তির্যকভাবে যে রশ্মিটা পড়ছে সে বায়ুমণ্ডলে অনেকটা পথ অতিক্রম করে তারপরে আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে এবং বেশি জায়গা জুড়ে পতিত হচ্ছে। আর লম্বভাবে পতিত যে রশ্মিটা সেটা বায়ুমণ্ডলে অল্প পথ ধরে পরিক্রমণ করছে এবং কম জায়গার উপর দিয়ে পড়ছে। তার মানে দেখা যাচ্ছে যেখানে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে এবং অল্প জায়গার উপর পড়ছে, তাই উষ্ণতাটা কি হচ্ছে? বেশি হচ্ছে। এবং এই নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা যত উত্তর মেরুর দিকে যাচ্ছি, তির্যকভাবে পড়ছে সূর্যরশ্মি এবং তির্যকভাবে পতিত রশ্মি বেশি জায়গা জুড়ে পড়ছে এবং বায়ুমণ্ডলে বেশি সময় ধরে কি হচ্ছে? শোষিত হচ্ছে, ফলে উষ্ণতার পরিমাণটা কমে যাচ্ছে। এই জন্য মেরু অঞ্চলে উষ্ণতা কি হচ্ছে? কম হচ্ছে এবং নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতাটা তোমার বেশি হচ্ছে। আরেকটা কি বললাম আমি? সূর্যরশ্মির পতন কোণের সাথে সাথে কি বললাম? বললাম হচ্ছে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। দিন রাত্রির হ্রাস বৃদ্ধিটা কি? দিন রাত্রি দেখো, নিরক্ষীয় অঞ্চল, পৃথিবীর যে মাঝখানে যে নিরক্ষীয় অঞ্চল, এখানে কিন্তু তোমার সারা বছর 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হচ্ছে, ফলে উষ্ণতার তারতম্য কিন্তু এখানে দেখা যায় না। এই নিরক্ষীয় অঞ্চল থেকে যদি আমরা মেরু অঞ্চলের দিকে যাই, তখন কি হচ্ছে? দিন রাত্রি তারতম্য হচ্ছে। 45 ডিগ্রি অক্ষরেখা বলো, 60 ডিগ্রিতে বলো। মেরু অঞ্চলে তো আমরা জানি 6 মাস দিন 6 মাস রাত। তাহলে এইরকম অবস্থায় এই জন্য এখানে বেশি উষ্ণতা তারতম্য বেশি হওয়ার জন্য এখানে সারা বছর উষ্ণতা কম থাকছে। এই হচ্ছে তোমার অক্ষাংশ।
অক্ষাংশ তাহলে আমরা বোঝাতে পারলাম। এবার পরের পয়েন্টে চলে আসি আমরা কি, উচ্চতা। উচ্চতা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেমন পালন করে দেখো, যে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যাব তত উষ্ণতা কমে। কত করে কমে? একটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এখানে বারবার আসে যে প্রতি 1000 বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। তার মানে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব তত উষ্ণতা কমবে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আচ্ছা শিলিগুড়ি যদি যাই আমরা, শিলিগুড়ির পাশে কি দার্জিলিং, শিলিগুড়িতে গরম লাগবে, কিন্তু আমরা দার্জিলিংয়ে যদি যাই সেটা কী হবে, অনেক উষ্ণতা বেশি হবে। নিরক্ষীয় অঞ্চলেও দেখা যায়, নিরক্ষীয় অঞ্চলে তো আমরা একটু আগে বললাম, আলোচনা করলাম অক্ষাংশ অনুযায়ী, যখন আলোচনা করলাম যে ওখানে সারা বছর কি উষ্ণতা বেশি, কিন্তু ওখানে একটা পর্বত আছে কিলিমাঞ্জারো, সেটা কিন্তু বরফ দিয়ে ঢাকা থাকে। তো নিরক্ষীয় অঞ্চলে বরফ দেখা যাচ্ছে কেন, কি কিলিমাঞ্জারো পর্বতটা অনেক উঁচু। তাহলে বুঝতে পারলা যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে এবার একটা প্রশ্ন আসে, তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? কারণটা হচ্ছে তোমার যত বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, ধূলিকণা, এগুলো কিন্তু আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছিতেই বেশি দেখা যায়। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর কাছাকাছি হয়, কিন্তু এখানে আমরা যত উপরের দিকে উঠব তত কিন্তু এই জলীয় বাষ্পের পরিমাণটা কী হবে, জলীয় বাষ্প ধূলিকণার পরিমাণটা কী হবে, কমে যাবে। আর ধূলিকণা, জলীয় বাষ্প এরা তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তারপরে আমরা বলতে পারি যে সূর্য থেকে যে তাপটা আসে সেই তাপটা কিন্তু প্রথমে পৃথিবীতে ভূপৃষ্ঠে এসে পড়ে, তারপরে ভূপৃষ্ঠ থেকে তারপরে তাপটা কী হয়, বিচ্ছুরিত হয়, হয়ে তারপরে বায়ুমণ্ডলের উপরের দিকে যায়। তো যে স্থান ভূপৃষ্ঠে বা যে বায়ুস্তরটা ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকবে সেটা আগে উত্তপ্ত হবে, তারপরে তার সংস্পর্শে যে বায়ুস্তরটা থাকবে সেটা উত্তপ্ত হবে। এইভাবে উত্তপ্ত হতে 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 উত্তপ্তটা ভূপৃষ্ঠের উপরে পৌঁছাবে। তার মানে যত উচ্চতা বাড়বে উষ্ণতাটা কী হবে, কমতে থাকবে। তো বোঝাতে পারলাম অক্ষাংশ আর উচ্চতা। এইখানে আরেকটা বিষয় আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে বৈপরীত্য উত্তাপ কাকে বলা হয়। বৈপরীত্য উত্তাপ তো আমি একটু আগে বললাম যে, তাই আমি লিখে দিই এখানে উচ্চতার সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ টপিকস তোমরা লিখে নাও খাতার মধ্যে, বৈপরীত্য উত্তাপ কি। বৈপরীত্য উত্তাপ আমি একটু আগে বললাম যে ভূপৃষ্ঠের থেকে যত আমরা উপরে উঠব তত উষ্ণতা কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। কত করে বললাম, 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পাচ্ছে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে। একে বলা হয় কি, উত্তাপের স্বাভাবিক হ্রাস। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এর বিপরীত অবস্থা, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায়। একে বলা হচ্ছে কি, বৈপরীত্য উত্তাপ। তাহলে এবার বলো যে বৈপরীত্য উত্তাপ কীভাবে সৃষ্টি হয়। একটু তোমরা দেখো যে শীতল পার্বত্য অঞ্চলে তোমার যখন রাত্রিবেলা যখন তাপ বিকিরণ করে নিচের বায়ুস্তরের তুলনায় উপরের বায়ু যে থাকে সেটা বেশি তাড়াতাড়ি শীতল হয়। আমি কি বললাম, নিচের বায়ুস্তরের তুলনায় উপরের বায়ুস্তরটা বা পর্বত উপরে যে বায়ুস্তরটা থাকে বেশি তাড়াতাড়ি শীতল হয়। শীতল হলে কি হচ্ছে, সেই বায়ু ঘন হচ্ছে, ভারী হচ্ছে, এবং ঘন ও ভারী বায়ু সেটা কি করে, পর্বতটা এটা কি ভারী বায়ু, শীতল বায়ু, আর এটা কি নিচে অপেক্ষাকৃত উষ্ণ বায়ু, হালকা বায়ু। তাহলে ভারী ও শীতল বায়ু কি করে, পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে। যে পর্বতের ঢাল বেয়ে যে বায়ুটা নিচের দিকে নামতে থাকে তাকে বলা হচ্ছে তোমার কি, ক্যাটাবেটিক বায়ু। তাহলে পর্বতের উপরে অংশ দিয়ে কি চলে আসলো, কি ক্যাটাবেটিক বায়ু। তাহলে আগে ছিল এখানে শীতল বায়ু, সেটা হয়ে গেল কি এখানে কি চলে আসলো, শীতল বায়ু। তাহলে এখন হয়ে গেল এটা কি, শীতল বায়ু। এই শীতল বায়ু আগে কি ছিল এখানে, উষ্ণ বায়ু। সেই উষ্ণ বায়ুটা কি করে, আবার তো পর্বতের ঢাল বেয়ে তোমার পাহাড়ের উপরে চলে যায়। তাহলে এখন কি হলো, আগে ছিল এখানে কি উষ্ণ বায়ু, উপরে ছিল কি শীতল বায়ু, তবে এখন চলে আসলো শীতল বায়ু, উপরে থাকলো কি উষ্ণ বায়ু। তাহলে উষ্ণতা কি হলো, দেখা যাচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি তোমার বৈপরীত্য উত্তাপ।
তাহলে এই গেল বৈপরীত্য উত্তাপ। তাহলে আমাদের দুইটা পয়েন্ট হয়ে গেল আলোচনা, অক্ষাংশ উচ্চতা, তারপরে কি স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ ও জলভাগের বন্টন তোমাদেরকে আগে যদি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে দেখবা যে আমাদের দেশের দিল্লিতে দেখা যায় যে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, আবার রাত্রিবেলা শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর মুম্বাই যদি যাই বা চেন্নাই যদি যাই আমরা ঘুরতে, দেখবো ওখানে সারা বছর সমভাবাপন্ন জলবায়ু। কারণটা কেন? কারণটা হচ্ছে যে তোমার স্থলভাগ জলভাগের তুলনায় তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর জলভাগটা কি? স্থলভাগের তুলনায় বিপরীত অবস্থায়, ধীরে ধীরে উত্তপ্ত হয়, ধীরে ধীরে ঠান্ডা হয়। তাই পৃথিবীর যে বা ভারতের যে সকল জায়গায় তোমার হচ্ছে জলভাগের কাছাকাছি আছে, সেখানে তোমার সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। এবং জলভাগ থেকে তোমার যে জায়গাগুলো অনেক দূরে মহাদেশের মধ্যে বা স্থলভাগের মাঝে অবস্থিত, সেই জায়গাগুলোতে তোমার চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। তা আমরা কি বুঝাচ্ছিলাম? তাহলে এতক্ষণ আমরা দেখলাম অক্ষাংশ উচ্চতা, স্থলভাগ ও জলভাগের অবস্থান কিভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটিয়ে থাকে। এরপরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহটা হচ্ছে কি, যে কোনো উষ্ণ অঞ্চলের উপর দিয়ে যদি শীতল বায়ু প্রবাহিত হয়ে যায়, তাহলে সেই অঞ্চলের উষ্ণতা কি হয়? কমে যায়। বা আবার বিপরীতভাবে বলা যেতে পারে, যদি কোনো শীতল অঞ্চলের উপর দিয়ে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাহলে সেই অঞ্চলের উষ্ণতাটাও কি হয়? বেড়ে যায়। যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারে, একটা খুব সুন্দর উদাহরণ। কয়েকদিন আগে আমাদের গঙ্গারামপুরে প্রচণ্ড গরম পড়েছিল। তো হঠাৎ করে কি হলো? তোমার কালবৈশাখী চলে আসলো। কালবৈশাখী আসার ফলে দেখো আমাদের গঙ্গারামপুরের উষ্ণতা কিন্তু এখন অনেকটা কমে গেছে। তো এটা হচ্ছে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহটা একদম সোজা, একদম ছোট করে বললাম। সমুদ্র স্রোত কি? বায়ুপ্রবাহের মতো সমুদ্র স্রোতু। অর্থাৎ সমুদ্র স্রোতু তোমার যে উষ্ণ সমুদ্র স্রোত যদি কোনো শীতল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে সেই অঞ্চলের উষ্ণতাটা কি হচ্ছে? কমে যাচ্ছে। বা শীতল অঞ্চলের পাশ দিয়ে যদি আবার উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তাহলে সেই অঞ্চলের উষ্ণতাটা কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। উদাহরণ দিয়ে বলি এবার, উত্তর পশ্চিম ইউরোপে তোমার সারা বছর দিয়ে উপসাগরীয় স্রোত প্রবাহিত হয়। তো এই উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হওয়ার জন্য উত্তর পশ্চিম ইউরোপের উষ্ণতা সবসময় বেশি থাকে। কিন্তু ওখান দিয়ে আবার যদি হঠাৎ করে বছরে একসময় শীতল লাব্রাডর স্রোত প্রবাহিত হয়, ওই শীতল লাব্রাডর স্রোত প্রবাহিত হলে ওখানকার উষ্ণতা এক লাফে অনেকটাই কমে যায়। তাহলে দেখো বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতু কোন অঞ্চলে উষ্ণতার তারতম্য ঘটিয়ে থাকে। পরে হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা তো অনেক রকমের হয় আমরা জানি, বালি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা। প্রত্যেকটা মৃত্তিকার কিন্তু একটা ভৌত ও রাসায়নিক একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যর জন্য তাদের তাপ গ্রহণ ক্ষমতা ও তাপ বর্জন ক্ষমতাও কি হচ্ছে? ভিন্ন ভিন্ন হচ্ছে। যেমন ধরো বালি মাটি এবং কৃষ্ণ মৃত্তিকা অপেক্ষাকৃত অন্যান্য মৃত্তিকার তুলনায় তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং তাড়াতাড়ি শীতল হয়। এই জন্য তোমার যে সকল জায়গায় পৃথিবীর কৃষ্ণ মৃত্তিকা বা বালি মৃত্তিকা দেখা যায়, সেখানকার উষ্ণতা কি স্বাভাবিকভাবেই বেশি হয়। তারপরে চলে আসো কি নগরায়ন ও শিল্পায়ন। আজকাল দেখো যে আমি উদাহরণ দিয়ে বলি, দেখো গ্রামের দিকে যদি যাই আমাদের একটা স্নিগ্ধতা, অতটা উষ্ণতা মনে হয় না। আবার দেখো শহরের দিকে যদি বেশি উন্নত শহরের দিকে যদি যাও, ঘিঞ্জি, ওখানকার হচ্ছে শিল্পায়ন, অনেক শিল্প কলকারখানা, অনেক নগর, যানজট, ফলে কী হচ্ছে? একটা ঘিঞ্জি একটা তাপীয় দ্বীপে পরিণত হয়েছে। তাই যে সকল জায়গায় বা নগরায়নের পরিমাণ বা শিল্পায়নের পরিমাণটা বেশি হচ্ছে, সেখানে উষ্ণতাটাকে বেশি হচ্ছে। আর যেখানে এগুলোর হার, নগরায়ন শিল্পায়নের হারটা কম হচ্ছে, সেখানে উষ্ণতাটা কী থাকছে? কম থাকছে। তাহলে এইবার দেখো যে আমরা যে পড়াশোনা করলাম, এখন কী কী জানলাম, যে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নাও। প্রথমে বলেছিলাম বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ। তা উষ্ণতা তারতম্যের কারণের মধ্যে তোমরা কি লিখবা? যে পয়েন্টগুলো লিখে নাও: অক্ষাংশ, উচ্চতা, স্থলভাগ ও জলভাগের অবস্থান, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, মৃত্তিকা, নগরায়ন ও শিল্পায়ন। তবে পরীক্ষার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের ক্ষেত্রে 4টি কারণ বা নিয়ন্ত্রক আলোচনা করো। তাহলে তোমরা মোটামুটি, আমি 4টি না 5টি বলে দিচ্ছি তোমাদেরকে। এই যেগুলোর মধ্যে যে কোনো 5টা পয়েন্ট খুব ভালো করে মুখস্থ করে নেবা। এর মধ্যে কিছু 2 নম্বরের ও 3 নম্বরের প্রশ্ন আসে, সেগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও। প্রথমে বলেছিলাম কি
কার্যকরী সৌরশক্তি। কার্যকরী সৌরশক্তি কি? যে পরিমাণ শক্তিটা পৃথিবীতে আসে তার মধ্যে 66% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, যে তাহলে 66%টা কি? কার্যকরী সৌরশক্তি। তারপরে কি বললাম কি? অ্যালবেডো। অ্যালবেডো কি? যে 66, বাকি যে 34% যেটা উত্তপ্ত করতে পারে না, মহাবিশ্বে চলে যায়, সেটা হচ্ছে কি? অ্যালবেডো। তারপরে বললাম কি? তোমার উচ্চ স্থান শীতল হয় কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যখন উচ্চতা পয়েন্ট করে আলোচনা করেছিলাম, বললাম যে উঁচু স্থান কি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, কেন হচ্ছে সেটা লিখে না। উচ্চ স্থান কেন শীতল হচ্ছে, শীতল হয়। 2 নম্বর আরেকটা প্রশ্ন, সেটা বললাম কি? বৈপরীত্য উত্তাপ কি? তাহলে আমরা এতক্ষণ বললাম কি? বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। তো পরের যে আবার একটা টপিকস নিয়ে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে কি? তোমার বায়ুচাপ বলয় ও বায়ু প্রবাহ। তো প্রথমে আমরা বায়ুচাপ বলয়, বায়ুচাপ এগুলো সম্পর্কে জেনে নিই, তারপরে আমরা বায়ু প্রবাহ সম্পর্কে জানব। তো প্রথমে বায়ুচাপ। বায়ুচাপ বলাকে বায়ুর চাপটা জানতে হবে। বায়ুর চাপ কাকে বলে? আমরা তো সবাই ছোটোবেলায় জেনেছি যে বায়ু ওজন আছে। তাহলে যার ওজন আছে বা ভর আছে তার তো চাপ থাকবেই। তাহলে আমরা আরেকটু অন্যরকমভাবে বলি যে পৃথিবীর বা ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে একক ক্ষেত্রফলের উপর বায়ু যে উলম্বভাবে যে প্রযুক্ত বল প্রয়োগ করে, সেটাকেই বলা হয় কি? বায়ুর চাপ। আমি আবার বলছি, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে বায়ু উলম্বভাবে যে বল প্রয়োগ করে, সেটাই হচ্ছে কি? বায়ুর চাপ। তো বায়ু হচ্ছে চাপ হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে কি? উচ্চচাপ, আর একটা হচ্ছে কি? নিম্নচাপ। তো এখানে কয়েকটা প্রশ্ন তুমি জেনে রাখবা। তো বায়ুর চাপ, গড় চাপ কত? ভূপৃষ্ঠে বায়ুর গড় চাপ হচ্ছে 1013.25 মিলিবার। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ হচ্ছে 1013.25 এমবি। এবং বায়ুর চাপ মাপার যে যন্ত্র, তার নাম হচ্ছে কি? ব্যারোমিটার। এগুলো শর্ট প্রশ্ন আসে, তোমরা খাতায় লিখে নিতে পারবা। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত, আর বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি। তাহলে এইবার যে আমরা জানলাম যে বায়ুর চাপ হচ্ছে কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে উচ্চচাপ, আর একটা হচ্ছে কি? নিম্নচাপ। তাহলে এই যে উচ্চচাপ ও নিম্নচাপ হওয়ার কারণ কি? অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠে যদি আমরা লক্ষ্য করি, এই পৃথিবীর সব জায়গায় একরকম চাপ দেখা যায় না, কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ। প্রথম কারণ হচ্ছে কি? 1 নম্বর আমরা আলোচনা করছি উষ্ণতা। উষ্ণতার সঙ্গে বায়ুচাপের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ উষ্ণতা বাড়লে চাপ কমে এবং উষ্ণতা কমলে চাপ বাড়ে, এবং উষ্ণতা বাড়লে চাপ কমে যায়। তো যাই হোক, যেমন কারণ কি? যদি উষ্ণতা বাড়ে তাহলে কি হচ্ছে? বায়ু উত্তপ্ত হচ্ছে, হালকা হচ্ছে এবং এর ঘনত্ব কমে যাচ্ছে, ফলে বায়ুর চাপ কম দিচ্ছে। এবং যদি উষ্ণতা কমে যায় তাহলে কি হচ্ছে? বায়ু ঠান্ডা হচ্ছে, শীতল হচ্ছে, ভারী হচ্ছে, চাপ বেশি দিচ্ছে। তার মানে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠে যে সকল জায়গায় উষ্ণতা বেশি, সেখানে বায়ুর চাপটা কি? কম। যেখানে উষ্ণতা কম, সেখানে বায়ুর চাপটা হচ্ছে বেশি। তো এরপরে দেখো উচ্চতা। উচ্চতা হচ্ছে কি? ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত হচ্ছে উষ্ণতা কি করতে থাকে? তো চাপ, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপটা কি থাকে? কমতে থাকে। কারণ যত উচ্চতা বাড়বে বায়ুমণ্ডলের ঘনত্ব কমে যাচ্ছে। বায়ুমণ্ডলের ঘনত্ব, ধূলিকণা, জলীয় বাষ্প এগুলোর পরিমাণ কমে যাওয়ার জন্য বায়ু পাতলা হয়ে যাচ্ছে। পাতলা হওয়ার জন্য বায়ুর চাপটাও কি হচ্ছে? কম হচ্ছে। এই জন্য ভূপৃষ্ঠে পার্বতের উপরে কি হচ্ছে? চাপটা সবসময় কম থাকে। 2 নম্বর কি? জলীয় বাষ্প। উষ্ণ জলীয় বাষ্প যদি বায়ুতে মিশে থাকে তাহলে বায়ু কী হয়ে যায়? হালকা হয়ে যায়। তাই যদি বায়ুতে জলীয় বাষ্প থাকা মানে কি বলে আমরা ধরে নিতে পারি বায়ুটা কী আছে? এখন চাপ কম আছে। যেমন বর্ষাকালে আমাদের ভারতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, তাই এখানে নিম্নচাপ থাকে। কিন্তু শীতকালে দেখা যায় যে বায়ুতে জলীয় বাষ্প থাকে না, তাই থাকে কি? তোমার উচ্চচাপ। তারপরে কি? স্থলভাগ ও জলভাগের বন্টন কি? স্থলভাগ ও জলবন্টন ভাগ কি? স্থলভাগ ও জলভাগ
বিপরীতভাবে একটা উষ্ণতাকে শোষণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ স্থলভাগ জলভাগের তুলনায় তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়। ফলে স্থলভাগের উপরে সৃষ্টি হয় কি নিম্নচাপ, আর জলভাগের উপরে তখন কি হয়ে যাচ্ছে কি উচ্চচাপ। তাহলে দেখো যে বায়ুচাপের তারতম্যের যে প্রধান 5টি কারণ উষ্ণতা, উচ্চতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতিটা বলিনি, আবর্তন গতি কি? তো আমাদের পৃথিবী গোলাকার হওয়ার জন্য সব জায়গায় কিন্তু আবর্তনের বেগ সমান নয়, কোথাও আবর্তন বেগ বেশি, কোথাও কম। নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের বেগটা কি বেশি থাকে, ফলে কি হচ্ছে এই অঞ্চলে বায়ুগুলো হচ্ছে ছিটকে দুই দিকে চলে যাচ্ছে। যেমন ধরো কী করে ছিটকে যায়, আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, একটা ঢিলকে যদি আমি একটা সুতো দিয়ে বাঁধি, বেঁধে যদি ঘুরাতে হঠাৎ করে ছেড়ে দেই, তাহলে কী হবে, বায়ুগুলো ঢিলটা কি ছিটকে চলে যাবে। ঠিক একই রকমভাবে যেখানে বায়ুর আবর্তন বেগ বেশি, সেখান থেকে বায়ুটা কি হয় ছিটকে চলে যায়। সেজন্য নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ থাকে, আর মেরু অঞ্চলে বায়ু ছিটকাতে পারে না, তাই এখানে থাকে কি উচ্চচাপ। তাহলে এতক্ষণ আমরা জানলাম কি বায়ু চাপের তারতম্যের যে কারণগুলো, উষ্ণতা, উচ্চতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন গতি, স্থলভাগ ও জলভাগের বন্টন। একটু জেনে নাও তাহলে কি বললাম, উষ্ণতা বাড়লে চাপ কি হচ্ছে, বাড়ছে না কমছে? উষ্ণতা বাড়লে চাপ কমে যাচ্ছে, মানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। আর যদি উষ্ণতা কমে যায় তাহলে কি সৃষ্টি হচ্ছে উচ্চচাপ। উচ্চতা কি বললাম, যত উচ্চতা বাড়বে চাপ তত কি হবে কম হবে। তারপরে বললো কি জলীয় বাষ্প, বায়ুতে জলীয় বাষ্প থাকলে বায়ু নিম্নচাপ হবে, জলীয় বাষ্প যদি না থাকে তাহলে কি হবে বায়ুটা উচ্চচাপ হবে। আবর্তন গতি কি বললাম, পৃথিবীর যেখানে আবর্তনের বেগ বেশি সেখানে তোমার চাপটা কম হবে, যেখানে আবর্তনের বেগ কম সেখানে চাপটা কী হবে বেশি হবে। স্থলভাগ ও জলভাগ, যেখানে স্থলভাগটা থাকবে স্থলভাগের উপর সৃষ্টি হবে কি নিম্নচাপ, জলভাগের উপর সৃষ্টি হবে কি উচ্চচাপ। তো এই গেল হচ্ছে চাপের তারতম্যের কারণ। এই যে চাপের তারতম্যের কারণে দেখলাম যে কোথাও উচ্চচাপ আর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, ঠিক এইভাবে আমাদের পৃথিবীতে 60টি বায়ুচাপ বলয় পৃথিবীকে বেষ্টন করে আছে। এই 60টি বায়ুচাপ বলয় কি কি তোমরা একটু ভালো করে দেখো। প্রথম হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কি বললাম, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এটা কত তোমার 5 ডিগ্রি, উভয়গুলার দিয়ে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। তারপরে কি কর্কটীয় উচ্চচাপ বলয়, দক্ষিণ গোলার্ধে কি মকরীয় উচ্চচাপ বলয়, এটা কত 25 থেকে 35 ডিগ্রি সাউথ, এটা কত 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নর্থ। তাহলে এটা বলা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়। এটা কি সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কত এটা 60 থেকে 70 ডিগ্রি উত্তর, এটাও 60 থেকে 70 ডিগ্রি, এটা হচ্ছে সাউথ। তাহলে এটা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এটা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তারপরে আছে কি সুমেরু দেশীয় উচ্চচাপ বলয়, এটা কত 80 ডিগ্রি থেকে মেরু কত আমরা সবাই জানি 90 ডিগ্রি নর্থ, এদের কত 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সাউথ। তাহলে দেখো তোমরা এখানে 4টা উচ্চচাপ বলয় আমরা পাচ্ছি। কি কি দেখো, নীল কালার দিয়ে আমি চিহ্ন করা আছে, 1টা 2টো 3টা 4টা, আর কটা নিম্নচাপ 3টা। কি কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর হচ্ছে কি কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আমাদেরকে এই চাপ বলয় বায়ুপ্রবাহ বোঝার আগে, নিয়ত বায়ুপ্রবাহ বোঝার আগে আমাদের চাপ বলয় সম্বন্ধে কিন্তু সবার একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। তো তোমরা এই চাপ বলয়টা ভালো করে দেখে নাও। তাহলে আবার বলছি, তো পৃথিবীর মাঝখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উত্তরে কর্কটীয় উচ্চচাপ বলয়, দক্ষিণে মকরীয় উচ্চচাপ বলয়। আবার চলে যাও 60 থেকে 70 ডিগ্রির মধ্যে আছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, দক্ষিণে আছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, মেরুর দিকে আছে কি সুমেরু দেশীয় উচ্চচাপ বলয়, আর নিচে আছে কি কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, দেখবে একটা উচ্চচাপ একটা নিম্নচাপ, একটা উচ্চচাপ একটা নিম্নচাপ এভাবে পৃথিবীতে অবস্থান করছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে উচ্চচাপ বলয়গুলো বা নিম্নচাপগুলো সৃষ্টি হয়েছে কিভাবে। আমি একটা একটা করে আলোচনা করছি। প্রথম হচ্ছে কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়।
এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় কত বললাম, 5 ডিগ্রি 0 থেকে 5 ডিগ্রি উভয় গোলার্ধের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণ 3টা, মনে রাখবা কি। 1 নম্বর কি, এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে এখানে উষ্ণতা কি থাকছে বেশি। আমরা বললাম উষ্ণতার সঙ্গে বায়ুচাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক, উষ্ণতা বেশি হলে চাপ কী হবে, কম হবে। তাহলে উষ্ণতা বেশি থাকার জন্য এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কি, জলভাগের অবস্থান এখানে বেশি, এখানে বেশি পরিমাণে জলভাগ আছে। আমরা কি বললাম, জলভাগ থাকলে কি থাকবে, জলীয় বাষ্প থাকবে। জলীয় বাষ্প থাকলে বায়ু কি হয়, হালকা হয়। তার মানে নিরক্ষীয় অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকার জন্য নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। 3 নম্বর কি, আমরা বললাম আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে, আবর্তন গতি থাকলে বেশি হলে কি হয়, আমরা একটু আগে বললাম আবর্তন গতি যদি বেশি হয় তাহলে চাপটা কি হবে, কম হবে। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর সবচেয়ে পরিধি বেশি থাকার জন্য এখানে আবর্তনের বেগটাও বেশি, তাই এখানে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে, এখানে চাপটাও কম। তাহলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ কি, 1 নম্বর আমি বললাম উষ্ণতা বেশি, 2 নম্বর জলবাষ্পের পরিমাণটা বেশি, 3 নম্বর কি পৃথিবীর আবর্তন বেগটা বেশি। এরপরে দেখো ককটীয় মকরে উচ্চচাপ বলয়। ককটীয় মকরে উচ্চচাপ বলয়টা কি, এভাবে সৃষ্টি হচ্ছে নিম্নচাপের পর উচ্চচাপ। অর্থাৎ দেখা যাচ্ছে এই ককটীয় মকরে উচ্চচাপ বলে এই নিরক্ষীয় অঞ্চলে তোমার বায়ু কী হচ্ছে, এখানে সারা বছর ধরে উষ্ণতা বৃদ্ধি হওয়ার জন্য বায়ুগুলো কিন্তু উষ্ণ হচ্ছে, উষ্ণ হয়ে উত্তপ্ত হয়ে সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। উপরের দিকে উঠে যাওয়ার জন্য বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ এখানে দেখা যায় না। এখানে একটা ছোট প্রশ্ন থাকে, ডোলডামস কি, ডোলডামস বা নিরক্ষীয় শান্ত বলয়, ডোলডামস বা একে বলা হয় কি নিরক্ষীয় শান্ত বলয়। তোমার খাতায় লিখে নাও যে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডামস কি। নিরক্ষীয় শান্ত বলয় কি, যে বলবো যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বাভাবে কিরণ দেওয়ার জন্য সেখানে বায়ুর কোনো পার্শ্ব প্রভাব দেখা যায় না। বায়ু কি হয় তোমার এখানে সোজা উলম্বভাবে উপরের দিকে উঠে চলে যায়, ফলে একটা শান্ত ভাব বিরাজ করে, সেই জন্য একে বলা হয় কি নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলডামস। তো এখান থেকে বায়ু কি হয় উত্তপ্ত হয়ে এই 2 দিকে যে ককটীয় মকর উচ্চচাপ বলয় আছে, এই ককটীয় মকর উচ্চচাপ বলয় নেমে আসে, ফলে কি হচ্ছে এখানে স্বাভাবিকভাবে বায়ুর চাপের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এরপরে চলে আসো কি সুমেরুবৃত্ত প্রদেশীয় আর কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তো নিম্নচাপ বলয় হয় কারণ কি, তুলনামূলকভাবে তোমার এই যে মেরু অঞ্চল থেকে এই তোমার সুমেরুবৃত্ত প্রদেশে দেখা যাচ্ছে যে তোমার আবর্তন বেগটা বেশি। তো পৃথিবীর এই আবর্তন বেশি হওয়ার জন্য এখান থেকে বায়ুগুলো ছিটকে 2 দিকে চলে যাচ্ছে, ফলে এখানে সৃষ্টি হচ্ছে কি নিম্নচাপ। তারপরে কি সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় এবং কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। আমরা অক্ষাংশ যখন পড়লাম বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যে দেখলাম যে এই মেরু অঞ্চলে বায়ু অতি তীর্যকভাবে পৌঁছাচ্ছে। তো বায়ুতে সূর্যরশ্মি অতি তীর্যকভাবে পৌঁছানোর জন্য কী হচ্ছে, এখানে উষ্ণতা খুবই কম থাকছে। তারপরে এখানে জলীয় বাষ্পের পরিমাণটা এত কম, সেই জন্য এখানে কোনো রকম হচ্ছে সূর্যের তাপ জলীয় থাকার জন্য বায়ুর চাপ উষ্ণতা খুবই কম থাকছে এবং বায়ুর চাপটাও কী হচ্ছে বেশি থাকছে। তো যাই হোক, তাহলে মেরু দেশে উষ্ণতা কম থাকার জন্য চাপটা কী হচ্ছে বেশি হচ্ছে। এই 7টা বায়ুচাপ বলয় সৃষ্টির কারণে আমাদের আলোচনা হয়ে গেল। তাহলে আমি আবার বলছি, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, চাপ বলয়গুলো দেখো, চাপ বলয়গুলো আমি কেন বারবার রিপিট করছি, এই জন্যই এই চাপ বলয় পড়লে আমাদের পরবর্তী বায়ু প্রবাহ পড়াতে সুবিধা হবে। তাই নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ককটীয় উচ্চচাপ বলয়, মকর উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং একদম মেরু অঞ্চলে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় এবং কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, তো আমাদের বায়ুচাপ বলয় পড়া হয়ে গেল। এরপরে বায়ু প্রবাহ। তো বায়ু প্রবাহ কি, তাহলে মনে রাখবা যে চাপের ভূপৃষ্ঠে যে চাপের যে তারতম্য হচ্ছে, যে উচ্চ ভূপৃষ্ঠে যে আমরা দেখলাম কোথাও উচ্চচাপ ও কোথাও নিম্নচাপ হচ্ছে, এই যে চাপের যে তারতম্য কারণে ভূপৃষ্ঠের সমান্তরালে যখন বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় কি বায়ু প্রবাহ। তো আমাদের বায়ু প্রবাহ হচ্ছে 4 রকমের। কি কি তোমরা দেখো ভালো করে, এবং সবাইকে বলবো তোমরা এই ছকটা যদি লিখে নাও, এই ছকটা লিখে নিলে মনে রাখতে অনেক সুবিধা হবে। দেখো, নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ,
আকস্মিক বায়ু প্রবাহ। এরপরে আমি দেখো নিয়ত বায়ু প্রবাহ, প্রত্যেকটা বায়ু প্রবাহ সম্বন্ধে আমি আলোচনা করব। তারপরে এই নিয়ত বায়ু প্রবাহকে আমরা ভাগ করেছি 3 ভাগে ভাগ করেছি, একটা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। সাময়িক বায়ুকে আমরা ভাগ করেছি 4 ভাগে ভাগ করেছি। দেখো সমুদ্র বায়ু, স্থল বায়ু, মৌসুমী বায়ু, পার্বত্য বা উপত্যকা বায়ু। তারপর হচ্ছে কি স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু 2 রকমের, একটা উষ্ণ স্থানীয় বায়ু আর একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু। আর হচ্ছে কি আকস্মিক বায়ু প্রবাহ। আকস্মিক বায়ু প্রবাহকে আমরা 2 ভাগে ভাগ করেছি, ঘূর্ণবাত, প্রতিপ ঘূর্ণবাত। এবং ঘূর্ণবাতকে 2 ভাগে ভাগ করা হয়, একটা ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো এই প্রত্যেকটা বায়ু প্রবাহ সম্বন্ধে এখন আমরা আলোচনা করছি। তো প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? এখানে আমি একটু বলে রাখি, এটা সবাই ভালো করে শুনবে। তোমাদের এবার 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। অনেক রকমভাবে প্রশ্নটা আসতে পারে যে নিয়ত বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করো, এরকম আসতে পারে। বায়ুচাপ বলয়গুলির বিবরণ দাও, বা আরেকটা প্রশ্ন আসতে পারে যে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্কটি লেখো। তো একটু ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। তো নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে আমরা জেনে নেই। নিয়ত বায়ু প্রবাহ হচ্ছে কি যে ভূপৃষ্ঠের যে স্থায়ী যে উচ্চচাপ বলয়গুলি আছে, এই স্থায়ী উচ্চচাপ বলয়গুলি থেকে বায়ু যখন নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সারা বছর নিয়মিতভাবে, তাকে বলা হয় কি নিয়ত বায়ু। তাহলে ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট স্থান থেকে আর একটা নির্দিষ্ট দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ুগুলো উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়ের দিকে যায় তাকে বলা হয় কি নিয়ত বায়ু। তাহলে নিয়ত বায়ুকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। একটা হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর হচ্ছে মেরু বায়ু। তো প্রথম আমরা আলোচনা করব কি এই আয়ন বায়ু সম্বন্ধে। আয়ন বায়ু কাকে বলে? দেখো একটা জিনিস মনে রাখবা সব সময়ের জন্য, বায়ুচাপ বলয়ের আগে বায়ু সব সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। তাহলে আমরা মাথার মধ্যে রেখে দেব বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। তাহলে আয়ন বায়ু কাকে বলে? দেখো এবার, যে বায়ুটা সারা বছর কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় কি আয়ন বায়ু। আমি আবার বলছি, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা সারা বছর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় কি আয়ন বায়ু। আয়ন শব্দের অর্থ হচ্ছে কি পথ। আগেকার এই বায়ু নির্দিষ্ট পথ ধরে চলাচল করে বলে এই বায়ুর নাম হচ্ছে কি আয়ন বায়ু। আগেকার দিনে পালতোলা জাহাজে এই বায়ুর পথ ধরে কি করা হতো? বাণিজ্য করা হতো বলে এর আরেকটা নাম হচ্ছে কি বাণিজ্য বায়ু। তাহলে এই আয়ন বায়ু দেখো, যেহেতু ফেলের সূত্র অনুসারে বায়ু কিন্তু সরাসরি প্রবাহিত হতে পারে না। এখানে আমি একটা ছোট্ট করে বলে দিই ফেলের সূত্র কি। ফেলের সূত্র অনুসারে যে বিজ্ঞানী ফেরেল 1854 খ্রিস্টাব্দে তিনি বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের উপর নির্ভর করে একটা সূত্র দিয়েছিলেন। কি তিনি বলেছিলেন যে ভূপৃষ্ঠের আবর্তন গতি ও কোরিওলিস বলের জন্য বায়ু প্রবাহ বা সমুদ্র স্রোত ভূপৃষ্ঠের সোজাসুজি প্রবাহিত হতে পারে না। উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। ঠিক একই নিয়মে এই ফেলের সূত্র অনুসারে আমাদের উত্তর গোলার্ধে আয়ন বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, এই বায়ু প্রবাহের নাম উত্তর পূর্ব আয়ন বায়ু, এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয় এর নাম হচ্ছে কি তোমার দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে আমরা কি দেখলাম? উপরে কি উত্তর পূর্ব আয়ন বায়ু আর হচ্ছে কি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তো এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে যে তোমার ITCZ কি? ITC আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি ITCZ এর হচ্ছে বাংলা হচ্ছে কি আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল। পুরো নামটা কি? ইন্টারট্রপিক্যাল
কনভারজেন্স জোন বা বলা হয় কি আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল কাকে বলা হয়? এই যে এটা বায়ুর নাম কি বললাম? উত্তর পূর্ব আয়ন বায়ু। এখানে লিখে দিই আমি, উত্তর পূর্ব আয়ন বায়ু। এই বায়ুটার নাম কি বললাম? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যে অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে মিলিত হলে সেখানে কোনো রকম আর পার্শ্ব প্রবাহ দেখা যায় না, বায়ু উল্লম্বভাবে উপরে উঠে যায়, তাই এই অঞ্চলটাকে বলা হয় কি ITCZ। এই আয়নবায়ু গতিপথে দেখবা যে বিশ্বের বড় বড় হচ্ছে মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে, যেমন সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি। কারণ কি এই বায়ুটা যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসে তো পূর্ব দিকে এর বৃষ্টিপাত সম্পন্ন হয়ে যায়, তার পশ্চিম দিকে যখন চলে আসে তখন কিন্তু এই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না বলে আর বৃষ্টিপাতও হয় না। এই বায়ু উত্তর গোলার্ধে তোমার 16 কিলোমিটার বেগে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধে প্রায় 22 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এই হচ্ছে আমাদের গেল কি আয়ন বায়ু। আয়ন বায়ুর পর চলে আসি আমরা কি পশ্চিমা বায়ু। এখানে আরেকটা বিষয় আমরা মনে রাখবো যে অশ্ব অক্ষাংশ, এর মধ্যে আছে কি অশ্ব অক্ষাংশটা কি একটু জেনে নাও। অশ্ব অক্ষাংশ হচ্ছে কি যে আগেকার দিনে পাল তোলা জাহাজে, এই জায়গাটা কি রয়েছে ধরে নাও, এইসব সকল জায়গায় আছে তোমার ইউরোপ মহাদেশ, আর এই জায়গাটা আছে কি উত্তর আমেরিকা, মাঝখানে কি আছে কি আটলান্টিক মহাসাগর। তাহলে এই জায়গাটা কি বললাম ইউরোপ, এদিকে কি উত্তর আমেরিকা। তো এই 25 থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যখন তোমার আগেকার দিনে পাল তোলা জাহাজে যদি বাণিজ্য করা হতো, তো যখন জাহাজ ভর্তি করে ঘোড়া যখন ইউরোপ থেকে এই উত্তর আমেরিকার দিকে আসতো, তখন এই সকল জায়গায় অর্থাৎ 25 থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যখন আসতো কোনো রকম বায়ু প্রবাহিত হতো না বলে একটা শান্তভাব বিরাজ করতো। এই শান্তভাব বিরাজ করার জন্য কি করা হতো, জাহাজ এগোতে পারতো না। জাহাজ না এগোনোর জন্য তখন জাহাজের মধ্যে যে সকল নাবিকরা থাকতো আর ঘোড়াগুলো থাকতো তাদের খাদ্য আর পানীয় জলের একটা সংকট দেখা দিত। সেই খাদ্য ও পানীয় জলের সংকট দেখার জন্য কি করতো, ঘোড়াগুলোকে কি করতো সমুদ্রের জলে ফেলে দিত। সেই থেকে এর নাম হচ্ছে কি অশ্ব অক্ষাংশ। তাহলে একটা তোমরা প্রশ্ন লিখে নাও, এরকম প্রশ্ন আসতে পারে অশ্ব অক্ষাংশ কি। তারপরে তাহলে বোঝা গেল আয়ন বায়ুটা কি। তাহলে আয়ন বায়ুর পর তারপরে আমরা দ্বিতীয় যে বায়ুটা পড়বো সেটা হচ্ছে কি পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কি, আমি একটা কথা বলেছিলাম কি যে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। তাহলে কি এই কর্কটেয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা সারা বছর নিয়মিতভাবে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায় তাকে বলা হয় কি পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধে একই রকমভাবে ফেলের সূত্র অনুসারে এই বায়ুটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর এর বায়ুটার নাম হচ্ছে কি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে এখানে কিন্তু একটা ছেলে তোমার ভুল করো যে তোমার এটা না বলা হয় কি এটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, এটা নয়, কিন্তু এটা হচ্ছে দক্ষিণ দিক থেকে যাচ্ছে আর পশ্চিম দিক থেকে যাচ্ছে, সেই জন্য উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে এটা উত্তর দিক থেকে আসছে বলে এই বায়ুটার নাম কি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তো এই পশ্চিমা বায়ুর সঙ্গে আরেকটা তোমার ভুল হয় যে প্রত্যান বায়ু। অনেকে আমরা একটা ভুল করে ফেলি যে পশ্চিমা বায়ু আর প্রত্যান বায়ু কি একই, না, দুটো এক নয়। পশ্চিমা বায়ু আলাদা, প্রত্যান বায়ু আলাদা। প্রত্যান বায়ুটা কি, এই যে আমরা আয়ন বায়ুটা দেখলাম যে নিরক্ষীয় অঞ্চলে যে বায়ুগুলো আসলো, এই বায়ুটা কি করে আবার নিরক্ষীয় অঞ্চলে এসে উপরে উঠে যায়, উঠে গিয়ে আয়ন বায়ুর বিপরীতে প্রবাহিত হয়। এই বায়ুটার নাম হচ্ছে কি প্রত্যান বায়ু। অর্থাৎ আয়ন বায়ুর বিপরীতে ঊর্ধ্বাকাশ দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় তার নাম হচ্ছে কি প্রত্যান বায়ু। আর পশ্চিমা বায়ুটা কি, আমি আবার বলছি, দেখো কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা সারা বছর নিয়মিতভাবে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায় তাকে বলা হয় কি পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধে এই বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এর নাম কি দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু।
আর এর নাম কি বললাম? উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় 40 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে, এই বায়ুটা প্রচণ্ড বেগে প্রবাহিত হয়। কারণটা কি? উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণটা বেশি, এবং জলভাগের পরিমাণটা বেশি থাকার জন্য পশ্চিমা বায়ু প্রচণ্ড গতিতে, প্রচণ্ড বেগে এবং প্রচণ্ড আওয়াজ করে, গর্জন করে প্রবাহিত হয়। তাই বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন নাম। যেমন 40 ডিগ্রি অক্ষরেখার উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন এর নাম হচ্ছে কি? গর্জনশীল চল্লিশা। তোমার 50 ডিগ্রি অক্ষরেখার উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন এর নাম বলা হয় কি? ক্রোধমত্ত পঞ্চাশা। 60 ডিগ্রি উপর হচ্ছে যখন হয় কর্কশের 60 ডিগ্রি অক্ষরেখার উপর দিয়ে যখন প্রবাহিত হয় এর নাম কি? কর্কশের 60। তো এখানে শর্ট প্রশ্নে 1 নম্বরের প্রশ্ন কিন্তু খুব আসে যে 40 ডিগ্রিকে অক্ষরেখাকে বলা হয় গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রিকে বলা হয় ক্রোধমত্ত পঞ্চাশা, 60 ডিগ্রি অক্ষরেখার উপর দিয়ে যখন প্রবাহিত হবে তখন এর নাম কি? কর্কশের 60। তো এই পশ্চিমা বায়ুর প্রভাব কি? পশ্চিমা বায়ু দেখো পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই জন্য একটা প্রভাব, গুরুত্বপূর্ণ প্রভাব, এই বায়ুর প্রবাহ পথে শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতটা হচ্ছে। এবং তোমার নাতিশীতোষ্ণ অঞ্চলে যেহেতু এই বায়ুটা প্রবাহিত হয়, তো নাতিশীতোষ্ণ অঞ্চলে যে বিভিন্ন তৃণভূমি তোমার নাম শুনেছো, পেইরি, পম্পাস, এই তৃণভূমিগুলো কিন্তু এই বায়ু প্রবাহের গতিপথে সৃষ্টি হচ্ছে। তো এই গেল আমাদের পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর পর আমাদের শেষ যে বায়ুটা আছে সেটা কি? মেরু বায়ু। তাহলে মেরু বায়ু কাকে বলে? মেরু বায়ু হচ্ছে তোমার উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা সারা বছর নিয়মিতভাবে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি? তোমার মেরু বায়ু। এই বায়ুটা ঠিক উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ গোলার্ধে ফেলে সূত্র অনুসারে ডান দিকে বেঁকের নাম হয় কি? দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এই বায়ুর প্রভাবে কি হচ্ছে? তোমার বিশেষ করে উত্তর আমেরিকা, রাশিয়া এই সকল জায়গায় বেশি ঠান্ডা পড়ে, কারণ মেরু অঞ্চল থেকে আসছে বলে এই বায়ুটা প্রচণ্ড ঠান্ডা। তাহলে এই হচ্ছে আমাদের 3 ধরনের বায়ু প্রবাহ। তাহলে কি কি বললাম আবার একটু দেখে নাও, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। নিরক্ষীয় থেকে কর্কটীয় উচ্চচাপ বলয় মকর থেকে যাচ্ছে কি? আয়ন বায়ু। এর নাম উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এটা কি? কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দিকে, মকর উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে কোন বায়ু আসছে? উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এটা কি? সুমেরু দেশীয় উচ্চচাপ, এই যে দেশীয় আর একটা বৃত্ত প্রদেশীয়, মনে রাখবা। সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দিকে আসছে কি? এর নাম উত্তর পূর্ব মেরু বায়ু। লিখে দেই, এর নাম কি? উত্তর পূর্ব মেরু বায়ু। আর এর নাম কি? দক্ষিণ গোলার্ধে কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে যে বায়ুটা যাচ্ছে তাকে বলা হচ্ছে কি? তোমার দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এই হয়ে গেল আমাদের নিয়ত বায়ু প্রবাহ। তাহলে নিয়ত বায়ুর পরে এবার আমরা আসছি কি? সাময়িক বায়ু। সাময়িক বায়ু এই শব্দটা দেখেই তো তোমরা বুঝতে পারছো যে সময়, অর্থাৎ নির্দিষ্ট স্থানে সময় অনুসারে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হয় কি? সাময়িক বায়ু। এই সাময়িক বায়ু আমরা ভাগ করেছি কি? দেখো, সমুদ্র বায়ু, স্থলবায়ু, মৌসুমী বায়ু, আর এটা হচ্ছে কি? পার্বত্য বায়ু বা উপত্যকা বায়ু। তাহলে এবার দেখে নেই আমরা এই 4 রকমের বায়ু। সমুদ্র বায়ু কি? একদম সোজা, একটু ভালো করে দেখো যে দিনের বেলায় সূর্যরশ্মি যখন উত্তাপ দেয় তখন আমরা জানি জলভাগটা, এটা হচ্ছে জলভাগ, এটা হচ্ছে স্থলভাগ। স্থলভাগ জলভাগের তুলনায় তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়। তাই দিনের বেলায় এবং জলভাগ কী করে? স্থলভাগের তুলনায় ধীরে ধীরে উত্তপ্ত হয় আর ধীরে ধীরে ঠান্ডা হয়। তো দিনের বেলায় সূর্যরশ্মি যখন তাপ দিচ্ছে তখন এই যে সমুদ্র বা জলভাগ অপেক্ষাকৃত স্থলভাগের তুলনায়
ধীরে ধীরে উত্তপ্ত হয়েছে, ফলে এখানে সৃষ্টি হয়েছে কি উচ্চচাপ, আর এখানে সৃষ্টি হবে কি তখন তুলনামূলকভাবে তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে নিম্নচাপ। আর আমি প্রথমেই বলেছিলাম, কি বলেছিলাম, বায়ু সব সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। তাহলে দেখো, তাহলে বায়ু কোথায় যাচ্ছে, স্থলভাগ, কোথায় উচ্চচাপ সৃষ্টি হয়েছে, সমুদ্রের উপর মানে জলভাগের উপর, আর নিম্নচাপটা কোথায় সৃষ্টি হয়েছে, স্থলভাগের উপরে। তাহলে স্থলভাগ বা সমুদ্র থেকে, জলভাগ বা সমুদ্র থেকে যে বায়ুটা স্থলভাগের উপরে যাচ্ছে তাকে বলা হচ্ছে কি তোমার সমুদ্র বায়ু। তাহলে এটা কখন দেখা যাচ্ছে, দিনের বেলায়। তাহলে আমি আবার পরিষ্কার করে ছোট্ট করে বলে দিচ্ছি কীভাবে সমুদ্র বায়ু বলবো। দিনের বেলায় সূর্যরশ্মি যখন প্রচণ্ড তাপ দেয়, জলভাগ স্থলভাগের তুলনায় ধীরে ধীরে উত্তপ্ত হয়, ফলে জলভাগের উপরে সৃষ্টি হয় কি উচ্চচাপ এবং স্থলভাগের উপরে সৃষ্টি হয় কি নিম্নচাপ। তখন বায়ু উচ্চচাপ থেকে অর্থাৎ জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হলে তাকে বলা হচ্ছে কি সমুদ্র বায়ু। এবার পড়বো কি আমরা স্থলবায়ু, ঠিক বিপরীত, অর্থাৎ কি সন্ধ্যার পর, বিকেলবেলার পর, রাত্রিবেলা যখন আমাদের ভূপৃষ্ঠ কী হচ্ছে, ঠান্ডা হচ্ছে। তো ঠান্ডা যখন হচ্ছে, কে তাড়াতাড়ি ঠান্ডা হবে, স্থলভাগ না জলভাগ, স্থলভাগ। তো স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হবে, জলভাগ কিন্তু অত তাড়াতাড়ি ঠান্ডা হবে না। তাহলে স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে শীতল হয়ে এখানে সৃষ্টি করছে কি উচ্চচাপ, কখন, রাত্রিবেলা। এবং জলভাগের উপর তখন সেই সময় কি আছে, সেই সময় আছে কি এখনও গরম উত্তপ্ত আছে, সেই জন্য ওখানে হচ্ছে কি নিম্নচাপ। তখন দেখা যাচ্ছে বায়ু স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হচ্ছে, এই বায়ুটাকে বলা হচ্ছে কি তোমার স্থলবায়ু। তাহলে রাত্রিবেলা প্রবাহিত হচ্ছে কি স্থলবায়ু, দিনের বেলা প্রবাহিত হচ্ছে কি সমুদ্র বায়ু। তাহলে দুই রকম বায়ু পড়া হয়ে গেল। এবার হচ্ছে মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু এক ধরনের সাময়িক বায়ু। মৌসুমি বায়ু সম্বন্ধে তোমরা অলরেডি পড়ে এসেছো, এর আগের সামেটিভ বা ইউনিট টেস্ট পরীক্ষায় আমাদের ভারতের জলবায়ু ছিল। তাহলে ওখানে আমরা দেখতে পেয়েছি যে মৌসুমি বায়ু, মৌসুমি শব্দের অর্থই হচ্ছে ঋতু, অর্থাৎ ঋতু অনুসারে এই বায়ুটা প্রবাহিত হয়। আমাদের ভারতের কথা যদি দেখো, ভারতকে বলা হয় যে প্লেগ্রাউন্ড অফ মনসুন ইজ ইন্ডিয়া, মানে মৌসুমি বায়ু ক্রীড়াক্ষেত্রই হচ্ছে কে ভারত। তো ভারতে গ্রীষ্মকালে তোমার দক্ষিণ পশ্চিম, এখানে আমরা জানি যে এখানে সৃষ্টি হচ্ছে জলভাগ, জলভাগের উপরে সৃষ্টি হচ্ছে কি উচ্চচাপ, আর এখানে সৃষ্টি হচ্ছে কি নিম্নচাপ। তখন এই উচ্চচাপ থেকে বায়ু তোমার কোথায় যাচ্ছে, এই নিম্নচাপ মানে জলভাগ থেকে স্থলভাগের দিকে যাচ্ছে। এটা কোন সময়, গ্রীষ্মকালে, এর নাম কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবার শীতকালে আবার কি দেখা যায়, শীতকালে দেখা যায় যে এর বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়, তখন ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার জন্য শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। তো ঋতু অনুসারে বায়ু প্রবাহিত হচ্ছে, এটাও এক ধরনের কি সাময়িক বায়ু, মৌসুমী বায়ুটা। তারপরে আছে কি আমাদের পার্বত্য বায়ু। পার্বত্য বায়ু কি, শীতকালে পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার জন্য বায়ু কি হয়, ভারী হয়ে যায়, ঘন হয়ে যায়। ঘন হয়ে সে কি করে, পাহাড়ের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তি টানে নিচের দিকে চলে আসে। তো পাহাড়ের ঢাল বেয়ে যে বায়ুটা নিচের দিকে চলে আসে, এটাকে বলা হচ্ছে কি তোমার ক্যাটাবেটিক বায়ু। মনে রাখবে এরকম প্রশ্ন আসে, ক্যাটাবেটিক বায়ু কী, তাহলে আমরা বলবো শীতকালে পার্বত্য অঞ্চলে রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডার ফলে পাহাড়ের উঁচু অংশ থেকে যে ঠান্ডা শীতল ভারী বায়ুটা নিচের দিকে নেমে আসে তাকে বলা হচ্ছে কি ক্যাটাবেটিক বায়ু। আর দিনের বেলায় এই যে পাহাড়ের নিচের অংশে অপেক্ষিত উষ্ণতা বেশি থাকে, এই উষ্ণতা বেশি থাকার জন্য এই বায়ুটা কি করে, আর উষ্ণ হলে বায়ু কি হচ্ছে, হালকা হচ্ছে, হালকা হয়ে সে কী হচ্ছে উপরে উঠে যাচ্ছে। সেই উপরে ওঠার জন্য বায়ুটা যেহেতু পায়ে ঢালবে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি অ্যানাবেটিক বায়ু। তাহলে একটা কি ক্যাটাবেটিক বায়ু, আর একটা হচ্ছে কি বললাম আমরা অ্যানাবেটিক বায়ু। তাহলে এই হচ্ছে চার রকমের আমরা কি বললাম সাময়িক বায়ু। এরপর হচ্ছে স্থানীয় বায়ু। স্থানীয় বায়ুটা কিছুই না, তোমরা একটু জেনে নাও যে স্থানীয় ভূপ্রকৃতি বা স্থানীয় জলবায়ুগত কারণে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু দুই রকমের হয়, একটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু আর একটা হচ্ছে তোমার
শীতল স্থানীয় বায়ু। উষ্ণ স্থানীয় বায়ু এখানে কী কয়েকটা উদাহরণ তোমরা পড়ে নেবা, যেমন ফন বায়ু কোথায় দেখা যায়? আল্পস পর্বতে দেখা যায়। তারপরে কি চিনুকটা কোথায় দেখা যায়? চিনুকটা দেখা যায় উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে। চিনুক বায়ুর প্রভাবে কি হচ্ছে, তোমার বরফ গলে যাচ্ছে, বন্যার সৃষ্টি হচ্ছে, সেজন্য ওখানকার রেড ইন্ডিয়ান যে অধিবাসীরা আছে, রেড ইন্ডিয়ানরা তাকে বলা হচ্ছে কি, বলছেন তুষার ভক্ষক। আমাদের ভারতের ক্ষেত্রে স্থানীয় বায়ু আছে কি, তোমার হচ্ছে লু। আমাদের উত্তর ভারতে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশে গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহে এক প্রকার প্রচণ্ড গরম হাওয়া, দমকা হাওয়া একটা প্রবাহিত হয়, সেটা হচ্ছে কি লু। তাহলে মোটামুটি 3টা বললাম নাম। তারপরে হচ্ছে কি খামসিন আছে, হারমাটন আছে, এরকম অনেক স্থানীয় বায়ু আছে। যাই হোক, তাহলে উষ্ণ বায়ু বললাম কি কী, 3টাই তোমরা আপাতত মনে রাখো, ফন, চিনুক, লু, শীতল, বোরা, মিস্টাল। ঠিক আছে, এগুলো অ্যাড্রিয়াটিক উপসাগরে দেখা যাচ্ছে কি বোরা, মিস্টালটা দেখা যাচ্ছে কি রোন নদীর উপত্যকায় দেখা যাচ্ছে কি রোন। এগুলো হচ্ছে তোমার ঠান্ডা বায়ু। তাহলে এই 3 প্রকার বায়ু পড়া হয়ে গেল। এরপরে আছে কি আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু কাকে বলা হয়? আকস্মিক মানে কি? আকস্মিক মানেই তো হচ্ছে হঠাৎ, অর্থাৎ হঠাৎ করে যদি কোনো বায়ু কি হয়, কোথাও উচ্চচাপ বা কোথাও যদি নিম্নচাপের সৃষ্টি হয়, তাহলে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি আকস্মিক বায়ু। এই আকস্মিক বায়ু 2 প্রকারের, একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে কি তোমার প্রতিপ ঘূর্ণবাত। এবার দেখো ঘূর্ণবাতটা কি? ঘূর্ণবাতটা হচ্ছে তোমার যদি স্বল্প পরিসর কোনো স্থান হঠাৎ করে যদি উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে সেখানে সৃষ্টি হচ্ছে কি নিম্নচাপ, আর পার্শ্ববর্তী অঞ্চলে থাকে কি উচ্চচাপ। আমরা কি বললাম, বায়ু কি হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, তখন এই পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে তোমার এই বায়ুটা নিম্নচাপ অঞ্চলের দিকে আসে এবং এসে আবার কুণ্ডলীর মতো পাক খেয়ে খেয়ে উপরের দিকে উঠে যায়। একে বলা হচ্ছে কি তোমার ঘূর্ণবাত। তো এই ঘূর্ণবাতকে আবার কয় প্রকার? 2 প্রকারের, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা হচ্ছে কি তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো ক্রান্তীয় ঘূর্ণবাতটা কোথায়? যে তোমার পৃথিবীর যে ক্রান্তীয় অঞ্চল, এই যে ক্রান্তীয় অঞ্চল, এই ক্রান্তীয় অঞ্চলে দেখা যাচ্ছে কি তোমার ক্রান্তীয় ঘূর্ণবাত। 0 থেকে 30 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে 0 থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণবাত, তাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত কিন্তু ভীষণ বিধ্বংসী। এই ক্রান্তীয় ঘূর্ণবাতের মাঝখানে যে অংশটা থাকে তাকে ঘূর্ণবাতের চক্ষু। এই ক্রান্তীয় ঘূর্ণবাত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। আমি একটু দেখে নাও তোমরা কোথায় কী নামে পরিচিত। একটা শর্ট প্রশ্ন এখানে আমাদের পরীক্ষাতে আসে, মাধ্যমিকে কোথায় কী নামে পরিচিত। যেমন এটা কি ভারত মহাসাগর এই সকল জায়গায় এর নাম হচ্ছে কি সাইক্লোন। ভারত মহাসাগর সংলগ্ন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একে বলা হয় কি সাইক্লোন। এখানে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে এর নাম কি ব্যাগুই, নাম কি ব্যাগুই। আবার এখানে চীন বা জাপান আছে, জাপানে বা চীনে এর নাম কি টাইফুন। অস্ট্রেলিয়াতে এর নাম কি উইলি, এর নাম কি উইলি। এবং এখানে রয়েছে কি মেক্সিকো উপসাগরে এর নাম কি হ্যারিকেন, নাম কি বললাম হ্যারিকেন। এবং সবচেয়ে বিধ্বংসী যে ক্রান্তীয় ঘূর্ণবাত, সে কারণের নাম কি টর্নেডো, যেটা আমাদের মিসিসিপি অববাহিকাতে দেখা যায়। এই ক্রান্তীয় ঘূর্ণবাত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। এরপরে আসছে কি আমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা কোথায় দেখা যায়? যে নাতিশীতোষ্ণ অঞ্চল 30 থেকে 45 ডিগ্রি অক্ষরেখার উপরে 55 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এখানে 2 ধরনের বায়ু, অর্থাৎ মেরু অঞ্চল থেকে আসে শীতল বায়ু, আর এই যে ক্রান্তীয় অঞ্চল থেকে যায় কোন বায়ু? উষ্ণ বায়ু। এই শীতল বায়ু আর উষ্ণ বায়ু যখন যায় তো পরস্পরে কী হয়, একটা সীমান্তের সৃষ্টি হয়, একটা ঢাল সীমান্ত হওয়ার জন্য যেটা মেরু অঞ্চল থেকে আসে, ধরো এটা মেরু অঞ্চল থেকে আসে, সে বায়ুটা কি ভারী, আর কি উষ্ণ অঞ্চল থেকে আসে কি উষ্ণ বায়ু। তো মেরু অঞ্চলে যে শীতল বায়ুটা আসে সে ভারী হওয়ার জন্য নিচে থাকে এবং উষ্ণ বায়ুকে নিচের থেকে ধাক্কা দিয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে একটা বৃষ্টিপাত ঘটায়, সেটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তবে ক্রান্তীয় ঘূর্ণবাতটা আমাদের গ্রীষ্মকালে আর শরৎকালে বেশি দেখা যায়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা আবার শীতকালে বেশি দেখা যায়, কিন্তু বেশি ভয়ঙ্কর বিধ্বংসী ক্ষমতা রাখে কে ক্রান্তীয় ঘূর্ণবাতই। এই গেল আমাদের হচ্ছে ঘূর্ণবাত। তারপর চলে আসে কি প্রতিপ ঘূর্ণবাতটা তার একদম বিপরীত অবস্থা। বিপরীত কি আমরা ঘূর্ণবাতের ক্ষেত্রে কি দেখলাম, মাঝখানে সৃষ্টি হবে কি নিম্নচাপ।
আর এখানে সৃষ্টি হবে কি উচ্চচাপ। তাহলে আমরা কি বলবো, স্বল্প পরিসর কোনো স্থান, ভূপৃষ্ঠে স্বল্প পরিসর কোনো স্থানে যদি হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা বা শৈত্যের আবির্ভাব ঘটে তাহলে সেখানে সৃষ্টি হয় কি গভীর উচ্চচাপ। আর তার পার্শ্ববর্তী অঞ্চলে থাকে কি নিম্নচাপ। আমরা তো বলেইছি বায়ু সবসময় কোথা থেকে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তাহলে এই উচ্চচাপ থেকে বায়ু কি করে, বাইরের দিকে অর্থাৎ বাইরে যে নিম্নচাপ অঞ্চল আছে সে সকল জায়গায় কুণ্ডলীর মতো পাক খেতে খেতে বাইরের দিকে ছিটকে যায়। একে বলা হয় কি প্রতীপ ঘূর্ণবাত। তাহলে প্রতীপ ঘূর্ণবাত কিন্তু তোমার ন্যাচারালি আমরা বুঝতেই পারলাম সংজ্ঞা দেখে যে মেরু অঞ্চলের দিকে বা শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়, এবং এই বায়ুতে কিন্তু কোনো রকম ঝড় বৃষ্টি কিন্তু প্রবাহিত হয় না। কারণ কি বায়ু কোথা থেকে আসছে, শীতল জায়গা থেকে গরম অঞ্চলের দিকে যাচ্ছে। শীতল জায়গা থেকে যদি গরম অঞ্চলের দিকে যদি বায়ু যায় সে বায়ুতে কোনো রকম বৃষ্টিপাত কিন্তু আর হয় না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বায়ু প্রবাহ, টোটালটা আমি বুঝিয়ে দিলাম। তোমরা হচ্ছে পড়ে নেবা ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত। প্রথম থেকে আমি একবার বলে দিই কি কি প্রশ্ন আসে না আসে, আমি এখনই শেষ করব। তাহলে দেখো বায়ুপ্রবাহ হচ্ছে আমরা 4 রকমের বায়ুপ্রবাহ পড়েছিলাম, নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক, স্থানীয়, আকস্মিক। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, নিয়ত বায়ুপ্রবাহ কয় প্রকার ও কি কি, এটা খুব ভালো করে পড়তে হবে, সঙ্গে ছবি। তারপরে সাময়িক বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ কয় প্রকার ও কী কী। সাময়িক বায়ু কী বলেছিলাম, সমুদ্র বায়ু, স্থলবায়ু, মৌসুমী বায়ু, পার্বত্য বা উপত্যকা বায়ু। তারপরে স্থানীয় বায়ু খেলে এখানেও এ পর্যন্ত কোনো বড় প্রশ্ন আসেনি, 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্নে আসে। তোমরা খালি কয়েকটা উদাহরণ পড়ে নেবা, কয়েকটা উষ্ণ স্থানীয় বায়ুর নাম, কয়েকটা শীতল স্থানীয় বায়ুর নাম। আর আকস্মিক বায়ু, আকস্মিক বায়ুর মধ্যে কি কি দেখলাম আমরা, ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাত কয় প্রকার, ক্রান্তীয় ঘূর্ণবাত, প্রতীপ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এর মধ্যে প্রত্যেকটা ঘূর্ণবাত কোন দেশে কী নামে পরিচিত এটা একটু দেখে নেবা। আর সবচেয়ে বেশি দুটো পার্থক্য, ইম্পর্টেন্ট পার্থক্য, সেটা তোমরা ভালো করে পড়ে নেবা। 1 নম্বর কী বললাম, সমুদ্রবায়ু আর স্থলবায়ুর মধ্যে পার্থক্য, আর ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আর বায়ুচাপ বলয়, বায়ুপ্রবাহ সম্পর্কে তোমরা বাড়িতে ভালো করে পড়বা। ঠিক আছে, নমস্কার।